শিক্ষার্থীরা আজকের তৃতীয় ঘন্টায় বিষয় ক্লাসে তোমাদের সকলকে অভিনন্দন জানাচ্ছি। যারা ইতিমধ্যে যুক্ত হয়েছ, যারা যুক্ত হবে সকলকে অভিনন্দন জানিয়ে রাখছি। তার নতুন করে বলার কিছু নেই। আমরা যারা যুক্ত হয়েছি আমরা ভিডিও অন করে ক্লাসে যুক্ত থাকবো এবং ক্লাস শেষ না হওয়া অবধি আমরা ক্লাসে যুক্ত থেকে স্যারকে সহযোগিতা করবো। যার এখানে ভয়েস সমস্যা হবে সে ওখান থেকে ভয়েসটা মিউট করে ফেলবে। আমি কি বলতে চাইছি বিষয়টা? যে ল্যাপটপে আছে সেটা যদি একটু ডিসকাস করি। তোমরা সকলে কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছ? আচ্ছা, যদি দেখতে পাও তাহলে তোমরা চতুর্থ অধ্যায় ধরো কৃষি ও জলবায়ু। কৃষি ও জলবায়ু কোশ্চেন নাম্বার হবে তোমার 56-57। এই অধ্যায়ে প্রথমে কৃষি মৌসুমের বৈশিষ্ট্য, রবি, খরিফ ও মৌসুম নিরপেক্ষ ফসল এবং এইসব ফসলের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করা হয়েছে। পরে ফসল উৎপাদনে আবহাওয়া জলবায়ুর প্রভাব বর্ণনা করা হয়েছে। পাশাপাশি প্রতিকূল আবহাওয়া ও জলবায়ু যেমন অতিবৃষ্টি, শিলাবৃষ্টি, খরা, বন্যা ও জলাবদ্ধতা সম্পর্কে ধারণা প্রদান করা হয়েছে। এসব প্রতিকূল পরিবেশে ফসলের কি কি ধরনের ক্ষতি হয় সে সম্পর্কে আলোচনা করা হয়েছে। তাহলে স্টেপ বাই স্টেপ আমরা সবগুলো জানবো। আমরা কিছু চিত্র দেখতে পাচ্ছি এখানে। তোমরা সকলে কি চিত্র দেখতে পাচ্ছ? চিত্র দেখতে পাচ্ছ? আওয়াজ নেই, কারোরই আওয়াজ নেই। কাইম হাসানকে একটু দেখা যাচ্ছে, কিন্তু কেমন একটু অন্ধকার। চেষ্টা করবে তোমরা নিজেকে রিপ্রেজেন্ট করার জন্য। যাই হোক, আমরা তিনটি চিত্র দেখতে পাচ্ছি। প্রথম চিত্র হচ্ছে বন্যা। বন্যার পরে যা হয়, যে দৃশ্যটা আমরা দেখি, থুমড়ে মুচড়ে এই যে মাটিতে গাছগুলো লুটে পড়ছে। 2 নম্বর চিত্রে দেখতে পাচ্ছি বন্যা। এটা তুফান, এটা বন্যা। কেমন? 3 নম্বর সর্বডানের নিচে চিত্রে দেখতে পাচ্ছি খরা, মানে একদম পানি নাই, কেমন বিল ফেটে গেছে, ওরকম পরিবেশ দেখতে পাচ্ছি। এই অধ্যায় পাঠ শেষে আমরা কৃষি মৌসুমের বৈশিষ্ট্য বর্ণনা করতে পারবো, রবি ও খরিফ মৌসুমের ফসলাদি শনাক্ত করতে পারবো, মৌসুম নিরপেক্ষ ফসলাদি শনাক্ত করতে পারবো, কৃষি উৎপাদনে আবহাওয়া ও জলবায়ুর প্রভাব ব্যাখ্যা করতে পারবো, কৃষি উৎপাদন ও কৃষি পরিবেশ বিবেচনায় বাংলাদেশকে প্রধান কয়েকটি অঞ্চলে চিহ্নিত করতে পারবো। 57 পৃষ্ঠায় যে আলোচনাটুকু আছে কৃষি মৌসুম। কৃষি মৌসুম নিয়ে আমরা কথা বলবো এখন। ষষ্ঠ শ্রেণীর চতুর্থ অধ্যায়ে আমরা ফসল উৎপাদনে আবহাওয়া ও জলবায়ুর গুরুত্ব সম্পর্কে জেনেছি। কোন অঞ্চলে কখন কোন ফসল জন্মাবে তা নির্ভর করে সে অঞ্চলের জলবায়ুর উপর। তাই কোন অঞ্চল বা দেশের ফসল উৎপাদনের ধরন ও সময় জানতে হলে সে অঞ্চল বা দেশের জলবায়ুকে জানতে হবে। তাহলে যদি প্রশ্ন করা হয়, তোমাদেরকে যদি প্রশ্ন করা হয় ফসল উৎপাদনের জন্য কি জানা প্রয়োজন, অঞ্চলের জলবায়ু, অঞ্চলের কি ওই দেশের জলবায়ু সম্পর্কে তোমাকে কি করতে হবে, জানতে হবে। জলবায়ুর উপরই ফসল উৎপাদনের ব্যাপার জড়িত। তাপমাত্রা, বৃষ্টিপাত, বায়ু প্রবাহ, সূর্যালোক, বায়ুচাপ, বায়ুর আর্দ্রতা ইত্যাদি হলো আবহাওয়া ও জলবায়ুর উপাদান। তাহলে আবহাওয়া জলবায়ুর উপাদানগুলো কি কি? তোমরা যারা যুক্ত আছো সকলের উদ্দেশ্যে বলছি, তোমরা ভয়েসগুলো কি করো, আনমিউট করো। মিউট করতে বলিনি আমি কাউকে। আবু মেহরাজ, তাসফিন, কাইয়ুম হাসান, প্রিন্সেস রাইহান, নাম যা আছে তাই দাও। প্রিন্সেস কি লাগাইছো তুমি? আলফি। আমি যারা যারা যুক্ত আছি সকলের উদ্দেশ্যে বলছি, তোমরা ভয়েসগুলো আনমিউট করো। আচ্ছা, যেমনটা বলছিলাম, এই উপাদানগুলোই ফসল উৎপাদনে প্রভাব বিস্তার করে। তাহলে আবহাওয়া জলবায়ুর উপাদানগুলো কি কি? তাপমাত্রা, বৃষ্টিপাত, বায়ু প্রবাহ, সূর্যালোক, বায়ুচাপ, বায়ুর আর্দ্রতা ইত্যাদি। তোমাদের যদি প্রশ্ন করা হয় তাহলে তোমরা এগুলো বলতে হবে। তারপরে বাংলাদেশের ভৌগোলিক অবস্থান, সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতা ও দূরত্ব, তাপমাত্রা, আর্দ্রতা, বৃষ্টিপাত পর্যালোচনা করলে দেখা যায় যে বাংলাদেশের জলবায়ু সাধারণত সমভাবাপন্ন। প্রশ্ন 1 নম্বর প্রশ্ন,
বাংলাদেশের জলবায়ু সাধারণত কেমন? বাংলাদেশের জলবায়ু কেমন হবে? বলো। আমি শেষে কিন্তু প্রশ্নগুলো অবশ্যই করব। বাংলাদেশের জলবায়ু কেমন? সমভাবাপন্ন। 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 সমভাবা, সমভাবাপন্ন। ঠিক আছে? এটা আন্ডারলাইন করে রাখো সকলেই। পরিমিত বৃষ্টিপাত, মধ্যম শীতকাল, আর্দ্র গ্রীষ্মকাল বাংলাদেশের জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য। পরিমিত বৃষ্টিপাত বুঝো? যতটুকু দরকার ততটুকু বৃষ্টি পড়ে, কমও না বেশিও না। এটা বলা হয় পরিমিত। মধ্যম শীতকাল, শীতের একদম তীব্রতা, শীত আবার কমও পড়ে না, বেশিও পড়ে না, মাঝারি ধরনের শীত আমাদের দেশে পড়ে। আর্দ্র গ্রীষ্মকাল, একদম গ্রীষ্মকাল পড়লে তো আমরা একদম কি হয়ে যাবো, হাঁপাতে মরে যাবো, গরমে একদম জিভ বের হয়ে যাবে। ঠিক আছে? যেমন বাইরের দেশে পড়ে 38, 40 ডিগ্রি আপ। ঠিক আছে? গরমের তাপমাত্রা। বাংলাদেশে অত তাপমাত্রা পড়েনি। সর্বোচ্চ পড়েছে 35 ডিগ্রি বা 36 ডিগ্রি পর্যন্ত পড়েছে একদম খুব সাম্প্রতিক সময়ে। তাহলে বাংলাদেশের জলবায়ুর বৈশিষ্ট্য কি কি? পরিমিত বৃষ্টিপাত, মধ্যম শীতকাল, আর্দ্র গ্রীষ্মকাল, এগুলো হচ্ছে বাংলাদেশের জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য। এগুলো তোমরা নোট করো। এই ধরনের জলবায়ু কৃষি উৎপাদনের জন্য খুবই সহায়ক। ঠিক আছে? একটি ফসল বীজ বপন থেকে শুরু করে তার শারীরিক বৃদ্ধি ও ফুল ফল উৎপাদনের জন্য যে সময় নেয় তাকে ওই ফসলের মৌসুম বলে। ফসলের মৌসুম কি, এই বিষয়টা আমরা এখন জেনেছি। একটি ফসল, সেটা ধান হোক, গম হোক, যেমন হোক, বীজ বপন থেকে শুরু করে তার শারীরিক বৃদ্ধি ও ফুল ফল উৎপাদনের জন্য যে সময় নেয় তাকে ওই ফসলের মৌসুম বলে। অর্থাৎ কোনো ফসলের বীজ বপন থেকে ফসল সংগ্রহ পর্যন্ত সময়কে সে ফসলের মৌসুম বলে। বাংলাদেশের জলবায়ুর উপর নির্ভর করে বছরের বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের ফসল জন্মায়। ফসল উৎপাদনের জন্য সারা বছরকে প্রধানত দুটি মৌসুমে ভাগ করা হয়েছে। প্রশ্ন: ফসল উৎপাদনের জন্য সারা বছরকে প্রধানত কয়টি ভাগে ভাগ করা হয়েছে? উত্তর কি হবে? দুইটি। উত্তর কি হবে? এখন করছেন উত্তর, তখন কিন্তু উত্তর করতে হবে। ক্লাস শেষের দিকে আমি কিন্তু তোমাদের সবার জন্য উন্মুক্ত প্রশ্ন পর্ব রাখবো, তখন কিন্তু আমাদের প্রশ্নের উত্তরগুলো করতে হবে। বোঝা গেছে? প্রশ্নগুলো তোমাদের কিন্তু করা হবে, এই প্রশ্নগুলো উত্তর দেওয়ার জন্য তোমাদেরকে প্রস্তুতি নিতে হবে। বোঝা গেছে? যেমনটা বলছিলাম, রবি মৌসুম, খরিফ মৌসুম। রবি মৌসুম কি আমরা জানি না, খরিফ মৌসুম কি আমরা জানি না, আমরা শিখবো। বছরকে দুই ভাগে ভাগ করা হয়, রবি মৌসুম এবং খরিফ মৌসুম। রবি মৌসুম কি? আশ্বিন থেকে ফাল্গুন পর্যন্ত সময়কে রবি মৌসুম বলা হয়। রবি মৌসুম কি আমরা জেনেছি কিনা? আশ্বিন থেকে ফাল্গুন মাস পর্যন্ত সময়কে কি বলা হয়? রবি মৌসুম বলা হয়। রবি মৌসুমের প্রথম দিকে কিছু বৃষ্টিপাত হয়, তবে তা খুবই কম হয়ে থাকে। এই মৌসুমের তাপমাত্রা, বায়ুর আর্দ্রতা ও বৃষ্টিপাত সবই কম হয়ে থাকে। এটা হচ্ছে রবি মৌসুম। খরিফ মৌসুম কি? চৈত্র মাস থেকে ভাদ্র মাস, যখন খরা হয়, স্বাভাবিক খরিফ মৌসুম বলে। খরিফ মৌসুমকে আবার দুই ভাগে ভাগ করা হয়। খরিফ ১ বা গ্রীষ্মকাল, খরিফ ২ বর্ষাকাল। খরিফ সময়কে কয় ভাগে ভাগ করা আছে? দুই ভাগে। একটা হচ্ছে খরিফ ১, সেটা হচ্ছে গ্রীষ্মকাল, খরিফ ২ বর্ষাকাল। প্রশ্ন করতে পারে খরিফ ২ কি? তাহলে তোমাকে বলতে হবে তখন বর্ষাকাল। খরিফ ১ কি? গ্রীষ্মকাল। খরিফ ১ কোন মাস থেকে কোন মাস? চৈত্র থেকে জ্যৈষ্ঠ মাস পর্যন্ত সময়কে খরিফ ১ মৌসুম বা গ্রীষ্ম মৌসুম বলা হয়। আমাদেরকে বাংলা মাসের নামগুলো ভালোভাবে আত্মস্থ করতে হবে এবং বাংলা মাস আজকে কত, এই ধরনের বিষয়গুলো মাথায় রাখতে হবে। তাতে করে আমরা কৃষিকাজ করতে পারবো। কৃষিকাজ কিন্তু ইংরেজি মাসের উপর ডিপেন্ড করে কৃষিকাজ চলে না, বাংলা মাসের উপরে চলে। এই মৌসুমে তাপমাত্রা বেশি থাকে এবং মাঝে মাঝে বৃষ্টি পড়ে, ঝড় বৃষ্টি ও শিলাবৃষ্টি হয়ে থাকে। কখন? খরিফ ১ মৌসুমে। খরিফ ২ মৌসুমের অবস্থা কেমন? আষাঢ় থেকে ভাদ্র মাস পর্যন্ত সময়কে খরিফ ২ মৌসুম বা বর্ষাকাল বলা হয়। এ সময় প্রচুর বৃষ্টিপাত হয়, বাতাসে আর্দ্রতা বেশি থাকে এবং তাপমাত্রা মাঝারি মাত্রার হয়। যে সকল ফসলের বৃদ্ধি ও ফুল ফল উৎপাদন তাপমাত্রা, বৃষ্টিপাত, বায়ুর আর্দ্রতা, দিনের দৈর্ঘ্য ইত্যাদি দ্বারা ব্যাপকভাবে প্রভাবিত হয়, কেবল সে সকল ফসলেরই মৌসুম ভিত্তিক শ্রেণীবিভাগ করা হয়।
বহু বর্ষজীবী ফসল যেমন ফলজ, বনজ, ঔষধি ফসলের ক্ষেত্রে মৌসুম ভিত্তিক শ্রেণীবিভাগ তেমন প্রযোজ্য নয়। আমরা একটা চিত্র দেখতে পাচ্ছি কৃষি মৌসুম ৪.১ খরিফ ১ এই খরিফ ১ মৌসুম চৈত্র থেকে কি জ্যৈষ্ঠ। খরিফ এটা খরিফ মৌসুমকে ২ ভাগ করছে। পুরো মৌসুম বছরকে ২ ভাগ করছে। রবি, নিচের অংশ রবি, উপরের অংশ খরিফ। রবি অংশটা পুরোটাই ফাল্গুন থেকে আশ্বিন পর্যন্ত। আর খরিফ মৌসুম হচ্ছে চৈত্র থেকে ভাদ্র মাস পর্যন্ত। আবার খরিফ মৌসুমকে ২ ভাগে ভাগ করেছে। প্রথম ভাগ হচ্ছে খরিফ ১ গ্রীষ্মকাল। গ্রীষ্মকাল কখন? চৈত্র থেকে জ্যৈষ্ঠ মাস। আবার খরিফ ২ আষাঢ় থেকে ভাদ্র মাস। আষাঢ় থেকে ভাদ্র মাস এই ৩ মাস কি হয়? বৃষ্টি হয়। আষাঢ়, শ্রাবণ, ভাদ্র। কেমন? আমরা পুরো বছরটাকে এভাবে জেনেছি। এই যেমন ইংরেজি মাসও এখানে ইনক্লুড করে দিয়েছে। ইংরেজি মাসগুলো তোমরা একটু খেয়াল করবে। যাই হোক, এই ছিল অংশ। আমরা নতুন কিছু শব্দ শিখেছি। কৃষি মৌসুম, রবি মৌসুম, খরিফ ১, খরিফ ২। খরিফ ১ কি? গ্রীষ্মকাল, খরিফ ২ বর্ষাকাল। রবি মৌসুম তো জেনেছি। রবি মৌসুম কত থেকে কৃষি মৌসুম, হ্যাঁ? আবার আসো পার্ট ২। আমরা অনেকগুলো লেকচার আছে তো এইজন্য পার্টগুলো শেষ করতে হবে। রবি মৌসুমের ফসল। ঠিক আছে? এই ক্লাসটা চলবে ১১:৫০ পর্যন্ত। এখন মাত্র ২৭ মিনিট। আরো সময় আছে। রবি মৌসুমের ফসল। রবি মৌসুমে কোন ফসলগুলো আমরা পাবো, উৎপাদন করতে পারি সেগুলো নিয়ে আমরা একটু জেনে নিই। রবি ফসল। যেসব ফসলের শারীরিক বৃদ্ধি ও ফুল ফল উৎপাদনের পুরো বা অধিক সময় রবি মৌসুমে হয় তাকে রবি ফসল বলে। খুব সহজ কথা। রবি মৌসুম যেই সময়টুকু কেমন? ফাল্গুন থেকে আশ্বিন। ওই ফাল্গুন থেকে আশ্বিন এই সময়টার মধ্যে যেই ফসলগুলো উৎপাদন হবে সেগুলো কি? রবি ফসল। সেগুলো কি? রবি ফসল। রবি ফসলকে শীতকালীন ফসলও বলা হয়। আচ্ছা, রবি ফসলের বৈশিষ্ট্য জানতে হলে আমাদের রবি মৌসুমের বৈশিষ্ট্য ভালোভাবে জানতে হবে। রবি মৌসুমের বৈশিষ্ট্যগুলো হলো ১ তাপমাত্রা কম থাকে, ২ বৃষ্টিপাত কম হয়, বায়ুর আর্দ্রতা কম থাকে। চিত্র ৪.২ খেজুর গাছ থেকে রস সংগ্রহ। তাহলে খেজুর গাছ থেকে রস সংগ্রহ কোন সময়ে হয়? গ্রীষ্মকালে? না। বর্ষাকালে? তাও না। শীতকালে। কোন সময়? শীতকাল। রবি মৌসুমের আরো কিছু কি আছে? বৈশিষ্ট্য আছে। বৈশিষ্ট্যের মধ্যে আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে ঝড়ের আশঙ্কা কম থাকে। আর্দ্রতা কম, এই বিভিন্ন বিষয় যেমন আছে সেই সাথে ঝড়ের আশঙ্কা কম থাকে, শিলাবৃষ্টির আশঙ্কা কম থাকে, বন্যার আশঙ্কা কম থাকে, রোগ ও পোকার আক্রমণ কম হয়, পানি সেচের প্রয়োজন হয়, দিনের চেয়ে রাত বড় বা সমান হয়। দিনের চেয়ে রাত বড় বা সমান হয়। মনকাসির যুক্ত হয়েছে কিছুক্ষণের মধ্যেই, আমি যা দেখলাম, তাই না? মনকাসির আছি আমি। আচ্ছা, রবি মৌসুমের বৈশিষ্ট্য থেকে আমরা সহজেই বুঝতে পারি যে এই মৌসুমে কোন ধরনের ফসল জন্মায়। যেসব ফসল চাষাবাদের জন্য কম তাপমাত্রার প্রয়োজন হয় সেইসব ফসল রবি মৌসুমে চাষাবাদ করা হয়। ঠিক আছে? কম তাপমাত্রা যেখানে দরকার হবে সেই ফসলগুলো কোন সময়ে হবে, কোন মৌসুমে? রবি মৌসুমে চাষাবাদ হবে। রবি মৌসুমে আলু, ফুলকপি, বাঁধাকপি, মূলা, গাজর, লাউ, শিম, ওলকপি, ব্রোকলি, শালগম, পালং শাক, পেঁয়াজ, রসুন ইত্যাদি উদ্যান ফসল চাষ করা হয়। মাঠ ফসলের মধ্যে রয়েছে বুরদান, গম, সরিষা, তিসি, মসুর, ছোলা, খেসারি ইত্যাদি। এ মৌসুমে খেজুর গাছ থেকে রস সংগ্রহ করা হয়। যদি তোমাদেরকে প্রশ্ন করা হয় খেজুর গাছ থেকে রস সংগ্রহের মৌসুম কোনটি, তাহলে কি হবে? শীতকাল বলা যাবে অথবা রবি মৌসুম বলতে পারবে। মূলার চিত্র দেখতে পাচ্ছি। মূলা দেখতে কেমন হয়? গোলালু কেমন হয়? বাঁধাকপি, রসুন, গমের শীষ, ছোলা গাছ। বিভিন্ন প্রকার রবি ফসল। এগুলো চিত্র দেখার একটাই উদ্দেশ্য। সবাই আমরা মূলা দেখতে জানি, দেখেছি। কেমন? আলু দেখেছি। কিন্তু আলু, মূলা দেখার উদ্দেশ্য নয়। এগুলো হচ্ছে কোন মৌসুমের ফসল সেগুলো দেখানোর উদ্দেশ্য। রবি মৌসুমের ফসল এগুলো। কেমন? আচ্ছা, খরিফ মৌসুমের ফসল। খরিফ মৌসুম আমরা জানি খরিফ মৌসুমটা কি সেটা আরো একটু এখানে ব্যাখ্যা আছে। যেসব ফসলের শারীরিক বৃদ্ধি ও ফুল ফল উৎপাদনের পুরো বা অধিক সময় খরিফ মৌসুমে হয় তাদেরকে খরিফ ফসল বলা হয়। সোজা কথা, খরিফ মৌসুমে যে ফসলগুলো হবে, এটা কি কাঁথামুড়ি দিয়ে মনকাসির, এটা কি মনকাসির কাঁথামুড়ি দিয়েছো কেন? হ্যাঁ? ঘুমিয়ে ক্লাস করতেছো তোমরা না?
তোমাদের এগুলো আসলে মানে প্রতিষ্ঠান প্রধানকে বলতে হবে। তোমরা যে ভিডিও অফ করে ক্লাসে যুক্ত থাকো এবং এটার নোটিশ আকারে তোমাদেরকে প্রয়োজনে বলতে হবে। তোমরা কি করো? ভিডিও অন রেখে ক্লাসে যুক্ত থাকতে হবে। এটা চর্চা করো, এটা ভালো। খরিফ মৌসুমের বৈশিষ্ট্যগুলো হলো এই মৌসুমে তাপমাত্রা বেশি থাকে। আমরা পাশের একটি চিত্র দেখতে পাচ্ছি, চিত্র নম্বর 4.4 মেঘলা আকাশ। কেমন? এই মৌসুমে তাপমাত্রা কি থাকে? বেশি থাকে। বৃষ্টিপাত বেশি হয়, বায়ুর আর্দ্রতা বেশি থাকে, ঝড়ের আশঙ্কা বেশি থাকে, শিলাবৃষ্টির আশঙ্কা বেশি থাকে। ওখানে যেগুলো কম ছিল এগুলো এখানে বেশি থাকে। যেগুলো খুব একটা টেকনিক দিচ্ছি তোমাদেরকে, টেকনিক যেটা বলি, শীত মৌসুমে যেগুলো কম থাকে সেগুলো এখানে বেশি থাকে। শীত মৌসুমে ঝড়ের সংখ্যা কম, বায়ুর আর্দ্রতা কম, বৃষ্টিপাত কম হবে, তাপমাত্রা কম থাকবে। এখানে সবগুলো বেশি থাকবে, বন্যার আশঙ্কা বেশি থাকবে, কিছু কিছু পরিবর্তন থাকতে পারে। রোগ ও পোকার আক্রমণ বেশি হয়। শীতকালে কিন্তু রোগ ও পোকার আক্রমণ কম হয়। পানি সেচের তেমন প্রয়োজন হয় না। কোন সময়? এই বর্ষাকালে। তারপরে গ্রীষ্মকালে অনাবৃষ্টি হয়, অতিবৃষ্টি হয়, অনেক ব্যাপার আছে। কিন্তু শীতকালে কি হয়? পানির প্রয়োজন হবে। দিনের দৈর্ঘ্য রাতের দৈর্ঘ্যের সমান বা বেশি হয়। কেমন? যেসব ফসল চাষাবাদের জন্য বেশি তাপমাত্রার প্রয়োজন হয় সেই সব ফসল খরিফ মৌসুমে চাষাবাদ করা হয়। বেশি তাপমাত্রার প্রয়োজন হলে ওগুলো কোন মৌসুমে উৎপাদন করা যাবে? খরিফ মৌসুমে। কম তাপমাত্রা লাগলে সেগুলো কোন মৌসুমে? রবি মৌসুমে। কেমন? শীতকালে আর কি। আচ্ছা, তারপরে খরিফ মৌসুমকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে। পুরো বছরকে দুই ভাগে ভাগ করা হয়েছে, রবি মৌসুম, খরিফ মৌসুম। রবি মৌসুমকে ভাগ করা হয়নি, খরিফ মৌসুমকে দুই ভাগ করা হয়েছে, খরিফ 1, খরিফ 2। তাহলে খরিফ মৌসুমকে দুই ভাগে ভাগ করা হয়েছে, খরিফ 1 সম্পর্কে আমরা একটু জেনে নিই। এই মৌসুমে মাঝারি বৃষ্টিপাত হয় এবং মৌসুমের শেষের দিকে শুধু বেশি বৃষ্টিপাত শুরু হয়। কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টির আশঙ্কা বেশি। এই মৌসুমে দেশের অনেক অঞ্চলে ঢল বা বন্যার আশঙ্কা দেখা দেয়। এই সময় তাপমাত্রা খুব বেশি এবং বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ মাঝারি থাকে। ফসলের রোগ ও পোকার আক্রমণ মাঝারি হয়। এগুলো বৈশিষ্ট্য বলা হচ্ছে এখানে। ফসল উৎপাদনে মাঝারি ধরনের সেচের প্রয়োজন হয়। এই মৌসুমের প্রধান ফসল হলো, যদি প্রশ্ন করা হয় খরিফ মৌসুমের কিছু ফসলের নাম বলো। পাট, তিল, ডাঁটা, মুখী কচু, ঢেঁড়স, চিচিঙ্গা, ঝিঙ্গা, করলা, পটল, মিষ্টি কুমড়া ইত্যাদি। আম, জাম, কাঁঠাল, পেঁপে, তরমুজ, বাঙ্গি এই সময়ে পাকে। কোন মৌসুমে? খরিফ মৌসুম 1-এ। আমরা এখানে দেখতে পাচ্ছি কিছু ফ্রুটস অথবা মিষ্টি কুমড়া এবং তরমুজ চিত্র দেখতে পাচ্ছি। চিত্র নম্বর 4.6 খরিফ 1 মৌসুমের ফসল। তাহলে তরমুজ, মিষ্টি কুমড়া কোন মৌসুমের ফসল? খরিফ 1 মৌসুমের ফসল। খরিফ 2 এই মৌসুমে সাধারণত বৃষ্টিপাত খুব বেশি হয়। ঝড় ও শিলাবৃষ্টির আশঙ্কা কম থাকে, ফলে বন্যার আশঙ্কা বেশি থাকে। যেমন তাপমাত্রা ও বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকে, ফলে ফসলে পোকার আক্রমণ ও রোগ বেশি হয়। ফসল উৎপাদনে কৃত্রিম পানি সেচের প্রয়োজন তেমন হয় না, কারণ বৃষ্টি বেশি হচ্ছে, বন্যা হয়, তখন আর পানির দরকার কি? এই মৌসুমের প্রধান ফসল হলো আমন ধান, পানি কচু, শাল কুমড়া, ঢেঁড়স, চিচিঙ্গা, ঝিঙ্গা, ধুন্দল ইত্যাদি। এই যে ফসলগুলোর কথা বলা হয়েছে, এই ফসলগুলো হচ্ছে খরিফ 2 মৌসুমের ফসল। এ সময় তাল, আমলকি, আনারস, আমড়া, পেয়ারা, নাবি জাতের আম ও কাঁঠাল এবং বাতাবি লেবু থাকে। তাহলে আমরা যখন এই মৌসুমটা বর্তমানে আমরা আছি, বর্তমানে কোন মৌসুমে আছি? যে সময়ে আমন ধান, পানি কচু, চাল কুমড়া, ঢেঁড়স, চিচিঙ্গা, ঝিঙ্গা, ধুন্দল ইত্যাদি। খরিফ 2 মৌসুমে বর্তমানে আমরা আছি। এই সময় তাল পাওয়া যায়, তাল তো অলরেডি গত হয়ে গেছে। আমলকি, আনারস পাওয়া যাচ্ছে বাজারে। আমড়া, পেয়ারা, নাবি জাতের আম, কাঁঠাল, বাতাবি লেবু আমরা এগুলো পাচ্ছি এখন। ঝিঙ্গা, চাল কুমড়া 2টা ফসলের এখানে আমরা চিত্র দেখতে পাচ্ছি। চিত্র নম্বর 4.7 খরিফ 2 মৌসুমের ফসল। এখন আসো, আমরা একটা চিত্র দেখতে পাচ্ছি। এই চিত্রটা তোমরা ছবি নাও। ঋতু অনুযায়ী শস্যের বা ফলের বিন্যাস করো। ফসলের নাম বা ফলের নাম: রবি, খরিফ, খরিফ 2। এখন আসো, পাট কোন মৌসুমের ফসল? রবি নাকি খরিফ 1, খরিফ 2 কোনটা? আমন ধান অবশ্য খরিফ 2-এ। আলু খরিফ 1। তিল, ঢেঁড়স হচ্ছে খরিফ 2। ফুলকপি হচ্ছে রবি মৌসুমে। কাঁঠাল, আনারস সেগুলো হচ্ছে খরিফ 2-এ। পেঁয়াজ
তরমুজ হচ্ছে রবি না খরিফ মৌসুমে। চাল কুমড়া কোথায়? খরিফ ২। সরিষা, মুখী কচু হবে কি? খরিফ ১। তাল খরিফ ২। মসুর খরিফ ২। না খরিফ ১ ও হতে পারে। তাহলে এগুলো তোমরা চার্ট করে আমাকে লিখে পাঠাবে হোয়াটসঅ্যাপ গ্রুপে। ঠিক আছে? আমরা আর বাড়াবো? সময় আছে? ৩৬ মিনিট, হ্যাঁ সময় আছে, পড়া যাবে। পার্ট ৪ মৌসুম নিরপেক্ষ ফসল। কোন মৌসুমের ধার ধারে না, তোয়াক্কা করে না এরকম ফসল কি কি? পূর্ববর্তী পাঠে আমরা মৌসুম ভিত্তিক বিভিন্ন ফসলের পরিচয় ও বৈশিষ্ট্য জানতে পেরেছি। মৌসুম ভিত্তিক ফসল বলতে বৃষ্টির সময় কোন ফসল হবে, বন্যার সময় কোন ফসল হবে, শীতকালে কোন ফসল হবে, এগুলো সম্পর্কে আমরা জেনেছি। এসব মৌসুমী ফসলের ক্ষেত্রে এক মৌসুমের ফসল অন্য মৌসুমে চাষ করা যায় না। এখন তুমি চাইলেও শীতকালের ফসল এখন ফলাতে পারবে না, এটা হবে না ভালো। যেমন শীতকালে যেমন হবে তেমন হবে না। কিন্তু এমন কতগুলো ফসল রয়েছে যাদের সারা বছর লাভজনকভাবে চাষ করা যায়। তোমরা কি এই ধরনের কিছু ফসলের নাম বলতে পারবে? প্রশ্ন করা হয়েছে। যে সকল ফসল সারা বছর লাভজনকভাবে চাষ করা হয় তাদেরকে মৌসুম নিরপেক্ষ ফসল বা বারোমাসি ফসল বলা হয়। বারোমাসি ফসলের মধ্যে কি কি আছে আমরা জানবো। মৌসুম নিরপেক্ষ ফসলগুলোকে আবার দিবা নিরপেক্ষ ফসলও বলা হয় বা বলে, কারণ যে কোনো দৈর্ঘ্যের দিনে এসব ফসল ফুল ফল উৎপাদন করতে পারে। ফসলের ফুল ফল উৎপাদনের দিবা ও দৈর্ঘ্যের প্রভাবের বিষয়ে আমরা পরের পাঠে বিস্তারিত জানব। আমাদের দেশে মৌসুমী নিরপেক্ষ উদ্যান ফসলগুলোর মধ্যে রয়েছে লাল শাক, বেগুন, মরিচ, পেঁপে, কলা ইত্যাদি। মৌসুম নিরপেক্ষ উদ্যান ফসলগুলোর মধ্যে কি কি আছে? লাল শাক আছে, বেগুন আছে, মরিচ, পেঁপে, কলা ইত্যাদি। অন্যদিকে মৌসুম নিরপেক্ষ মাঠ ফসলগুলোর মধ্যে রয়েছে ভুট্টা, চীনাবাদাম। ভুট্টা, চীনাবাদাম এগুলো কোনো মৌসুমে দরকার নেই, যে কোনো মৌসুমে এগুলো হবে। বেগুন যে কোনো সময় হবে, মরিচ যে কোনো সময়, পেঁপে, কলা, লাল শাক এগুলো যে কোনো সময় করা যাবে। এগুলো এই জন্য বলা হয় মৌসুম নিরপেক্ষ ফসল। কোনো মৌসুমের দরকার নেই, যে কোনো মৌসুমে করতে পারবে। আমাদের দেশে আবহাওয়া ও জলবায়ুগত সীমাবদ্ধতার কারণে অনেক ফসল সারা বছর চাষ করা যায় না। পানির সমস্যা আছে, বন্যার সমস্যা আছে, শীতের ব্যাপার আছে, তাপমাত্রা, ঊর্ধ্বগতি, নিম্নগতি, বিভিন্ন কারণে আমরা সারা বছর সব ফসল ফলাতে পারি না। তবে কিছু উচ্চ মূল্যের ফসল রয়েছে যা সারা বছর চাষ করা সম্ভব হলে বিদেশ থেকে আমদানি করতে হতো না। যেমন টমেটো ও পেঁয়াজ। টমেটো, পেঁয়াজ আমাদের দেশের চাহিদা মেটাতে পারছি না, বাইরে থেকে আমাকে আনতে হচ্ছে, আর যেটাকে আমদানি বলা হয়। এই সমস্যা সমাধানের জন্য মৌসুমী ফসলের জাত নিয়ে গবেষণা চলছে। ইতিমধ্যে সারা বছর চাষ উপযোগী টমেটো, পেঁয়াজের অনেকগুলো জাত বের করা হয়েছে। তোমাদের মনে কি এই প্রশ্ন জাগে না যে কেন কিছু ফসল সারা বছর চাষ করা যায়? এই প্রশ্নের উত্তরের জন্য আমাদের ফসলের জলবায়ুগত চাহিদার কথা ভাবতে হবে। আমি জানি রবি ফসলের জন্য এক ধরনের এবং খরিফ ফসলের জন্য আরেক ধরনের জলবায়ুর প্রয়োজন। মৌসুমী ফসলগুলো রবি ও খরিফ উভয় মৌসুমে জন্মাতে পারে। এ থেকে বোঝা যায় যে মৌসুমী ফসলগুলোর জলবায়ুগত চাহিদার বিস্তার অনেক বেশি। ফলে এই ফসলগুলো উভয় মৌসুম বা সারা বছর চাষ করা যায়। সুতরাং আমরা বলতে পারি যে মৌসুমী ফসলগুলো কম তাপমাত্রা থেকে বেশি তাপমাত্রায় জন্মাতে পারে, কম বৃষ্টিপাত থেকে বেশি বৃষ্টিপাতে জন্মাতে পারে, কম আর্দ্রতা থেকে বেশি আর্দ্রতায় জন্মাতে পারে, স্বল্প দিবা দৈর্ঘ্য থেকে দীর্ঘ দিবা দৈর্ঘ্য ফুল ফল উৎপাদন করতে পারে। ঠিক আছে? বেগুন, মরিচ, ভুট্টা, চীনাবাদাম এগুলো কি কি ফসল হবে? এগুলো মৌসুম নিরপেক্ষ ফসল। চিত্র নম্বর 4.8। আর আজকে আর যাব না। নতুন শব্দ পেয়েছি আমরা, মৌসুম নিরপেক্ষ ফসল। নিচে কাজ দেওয়া আছে, শিক্ষার্থীরা 4টি দলে ভাগ হয়ে যাও। এবার তোমাদের দেখানো মিশ্র ফসলের চার্ট থেকে মৌসুম নিরপেক্ষ ফসলের একটি তালিকা তৈরি করে এবং এগুলো হচ্ছে প্র্যাকটিক্যাল কাজ। তোমাদেরকে কিছু ফসল দেওয়া হবে একদম টাটকা, তোমরা বাড়ি থেকে নিয়ে আসবে। ওই ফসলগুলো তোমাদের ফলগুলো তোমাদের সামনে দেওয়া হবে এবং ওগুলো তোমরা বাছাই করে কোনটা কোন মৌসুমের আমি লিখে দিব বোর্ডে, ওগুলো করতে হবে। এগুলো প্র্যাকটিক্যাল কাজ। আপাতত আমরা প্র্যাকটিক্যাল না করে এটুকুই রাখি। ঠিক আছে? স্ক্রিন শেয়ার অফ করলাম, 4 জন আছি, বাকিরা হাওয়া হয়ে গেছে। এগুলো তো ঠিক না, হ্যাঁ? আচ্ছা, মুনকাসির, আলফি এবং তাসফিন যারা আছি, তোমাদের কারো কোনো প্রশ্ন আছে বলো। তারপর ভয়েসটা আনমিউট করো, আনমিউট। কারো কোনো প্রশ্ন আছে? হ্যাঁ? কারো কোনো প্রশ্ন নেই?
পঞ্চম পাঠ তোমরা একটু পড়ে আসবে, ঠিক আছে? আর তোমাদের আর সময় যেটুকু আছে তোমরা রেস্ট করো। আর যেহেতু ৩য় ঘন্টা ক্লাস নেই, তোমরা হোমওয়ার্কটা কি করবে? হোমওয়ার্ক পঞ্চম পাঠ থেকে 10টি পঞ্চম কত পাঠ দিব? পঞ্চম পাঠ পাঠ তো অনেক। স্যার আমাদের থেকে কিছু জিজ্ঞেস করেন না স্যার। হ্যাঁ আলফি বলো, কি সমস্যা? না স্যার কিছু না স্যার। আচ্ছা পঞ্চম আমরা পাঠ বলছিলাম স্যার হ্যাঁ বলো। শেষে স্যার জিজ্ঞেস করবেন। আচ্ছা হ্যাঁ প্রশ্ন করবো। স্যার আপনি বলছিলেন ক্লাস শেষে জিজ্ঞেস করবেন। আচ্ছা গুড, তাহলে কিছু প্রশ্ন করি তাহলে। এবং তোমাদেরকে বাড়ি কাজ দিলাম। বাড়ি কাজ হচ্ছে পঞ্চম পাঠ নিয়ে তোমরা পড়বে, রিডিং করবে এবং ওই পাঠ থেকে তোমরা কিছু কুইজ প্রশ্ন ন্যূনতম 5টা লিখে আমাদের হোমওয়ার্ক অ্যাপসে হোমওয়ার্ক মডিউলে কি করবে? আপলোড করবে। প্রশ্ন যদি করি তাহলে পুরো বছরকে কয়টি মৌসুমে ভাগ করা হয়েছে? প্রথম প্রশ্ন আলফি বলো। 3টি, 2টি। খরিফ 1, খরিফ 2 আর রবি। এটা তো খরিফের ভাগ, তো খরিফ আলাদা ভাগ করছে। পুরো বছরকে প্রথমত 2 ভাগ করছে। একটা হচ্ছে রবি মৌসুম, একটা হচ্ছে খরিফ মৌসুম। আবার খরিফ মৌসুমটা 2 ভাগে ভাগ হয়েছে, খরিফ 1, খরিফ 2। প্রথমত পুরো বছরটাকে কয় ভাগে ভাগ করা হয়েছে? 2 ভাগে। কয় ভাগে? 2 ভাগে ভাগ করা হয়েছে। এরপরে এই খরিফ মৌসুমটাকে আবার 2 ভাগে ভাগ করা হয়েছে, খরিফ 1, খরিফ 2। বুঝা গেছে কথা? বিষয়টা কি বুঝতে পেরেছ? আচ্ছা কোন ফসল কোন সময়ে উৎপাদন হয় বা কোন অঞ্চলে উৎপাদন হয়, তা এই বিষয়টা জানতে হলে কি জানতে হবে? ওই অঞ্চলের জলবায়ু সম্পর্কে জানতে হবে। ওই অঞ্চলের জলবায়ু সম্পর্কে কি হবে? জানতে হবে। আচ্ছা বাংলাদেশের জলবায়ু কেমন বলো? এই প্রশ্নটা করে শেষ করবো। বাংলাদেশের জলবায়ু কেমন? আলফি, বাংলাদেশের জলবায়ু কেমন? সমভাবাপন্ন। তাসফিন, মুনকাসির, যারা যারা যুক্ত আছি সকলের উদ্দেশ্যে প্রশ্নটি করেছি। বাংলাদেশের জলবায়ু কেমন? সমভাবাপন্ন। যখন ছিলাম না স্যার। আচ্ছা যাই হোক, সমভাবাপন্ন। বাংলাদেশের জলবায়ু কেমন? সমভাবাপন্ন। মনে থাকবে। মৌসুম অনুযায়ী, জি স্যার। মৌসুমের উপর ভিত্তি করে বছরকে কয় ভাগ করা হয়েছে? 2 ভাগে। কয় ভাগে? 2 ভাগে ভাগ করা হয়েছে। 2 ভাগে। রবি মৌসুম, একটা হচ্ছে খরিফ মৌসুম। রবি মৌসুম, খরিফ, রবি। হ্যাঁ খরিফ মৌসুমটাকে আবার 2 ভাগে ভাগ করা হয়েছে। খরিফ মৌসুম 1, খরিফ মৌসুম 2। খরিফ মৌসুম 1টা কি? গ্রীষ্মকাল। খরিফ মৌসুম 2টা কি? শীতকাল। বোঝা গেছে? এই বিষয়ে আরো বিস্তারিত আমরা সামনের পাঠগুলোতে জানবো। তোমরা আগামী দিন পঞ্চম পাঠ নিয়ে চতুর্থ অধ্যায়ের বর্তমান কত অধ্যায় আছে? আমরা চতুর্থ পঞ্চম পাঠে তোমরা পড়বে, রিডিং করবে এবং কুইজ প্রশ্ন তৈরি করে ওখান থেকে লিখে স্যারকে হোমওয়ার্ক মডিউলে তোমরা আপলোড করবে। বোঝা গেছে কথা? যারা যারা যুক্ত হয়েছে আজকে ক্লাসে সকলের সুস্থ দীর্ঘ কামনা করছি। আগামী দিনেও ক্লাসে যুক্ত হবার প্রত্যাশা রেখে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। ইসা আসলাম। ওয়ালাইকুম আসসালাম।